শিগগিরই রাজধানীকে নিরাপত্তা ক্যামেরার আওতায় আনার আবারও আশ্বাস পুলিশের। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মনিটরিংয়ে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। রাজধানীতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ সদ্য হজ ফেরত এক স্বামীর বিরুদ্ধে। মামলা ন্যায় নির্ভরের দাবি করলেও অস্বীকার পুলিশের। পাবনার আতাইকুলায় চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত, আহত আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবং দেশে প্রাপ্তবয়স্কদের 16% ভুগছেন মানসিক সমস্যায়। পারিবারিক ও সামাজিক সম্পর্কের শিথিলতায় বাড়ছে রোগ, মত বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। উদ্যোগ নেয়ার 8 বছর পরেও পুরো ঢাকাকে আনা যায়নি নিরাপত্তা ক্যামেরার আওতায়। বেসরকারি উদ্যোগে অভিজাত এলাকার প্রধান সড়কগুলোতে ক্যামেরা বসলেও গলি উপগুলিগুলোতে নেই ক্যামেরার উপস্থিতি। শিগগিরই রাজধানীকে নিরাপত্তা ক্যামেরার আওতায় আনার পুরনো আশ্বাসে দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাজধানীকে শুধু নিরাপত্তা ক্যামেরার আওতায় আনলেই হবে না, এটি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও হতে হবে সৎ ও দক্ষ। তবেই মিলবে এর সুফল। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশানের শপার্স ওয়ার্ল্ডের সামনে যুবলীগ নেতা মিল্কি হত্যা কিংবা ইস্কাটন এলাকায় এমপি পুত্রের ছোড়া গুলিতে দুজন খুন হওয়ার ঘটনা সহ সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া বেশ কটি অপরাধের রহস্যের জট খুলেছে নিরাপত্তা ক্যামেরার ফুটেজের মাধ্যমে। তবে সবগুলোই ছিল ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগে স্থাপিত ক্যামেরার ফুটেজ। যদিও ডিএমপির পক্ষ থেকে 2007 সালেই উদ্যোগ নেওয়া হয়েছিল পুরো ঢাকাকে নিরাপত্তা ক্যামেরার আওতায় আনার। সে সময় রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে লাগানোও হয়েছিল কিছু ক্যামেরা, কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে সেগুলোর অস্তিত্ব এখন বিলীন। এ অবস্থায় চলতি বছরের মে মাসে বেসরকারি উদ্যোগে গুলশান এলাকা জুড়ে লাগানো হয় 100 নিরাপত্তা ক্যামেরা। মনিটরিং এর দায়িত্বে পুলিশ কর্মকর্তারা বলছেন, ফুটেজ থাকলে যে কোনো অপরাধের রহস্য উদ্ঘাটন অনেকটা সহজ হয়। তাহলে পুরো ঢাকা নিরাপত্তা ক্যামেরার আওতায় আসছে না কেন, প্রশ্ন ছিল তার কাছে। পুরো ঢাকা মহানগরীকেই এই সিসিটিভির আওতায়, ক্যামেরার আওতায় নিয়ে আসার ইতিমধ্যে উদ্যোগ কিন্তু গৃহীত হয়েছে। ঢাকার এন্ট্রি এক্সিট পয়েন্টে ইতিমধ্যে কিন্তু ডিএমপির উদ্যোগে আমরা এই ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু স্থাপন করেছি। রিসেন্ট যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এটি নিলে আমার মনে হয় পুরো ঢাকা মহানগরী সিসিটিভির আওতায় চলে আসবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে অপরাধী গ্রেফতারে নিরাপত্তা ক্যামেরার সহায়তা নেওয়ার বিষয়টি নতুন নয়, কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতায় দেখা গেছে অনেক ক্ষেত্রেই যথাযথ ফুটেজ থাকে না। এক্ষেত্রে মনিটরিং এর দায়িত্বে থাকা লোকদের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আপনি সিসি ক্যামেরা দিয়ে বাংলাদেশকে ঢেকে ফেলেন, আপনি অনেক প্রযুক্তি, উন্নত প্রযুক্তি নিয়ে আসেন, কিন্তু সেই প্রযুক্তি যারা প্রয়োগ করবে তারা যদি দক্ষ এবং সৎ না হয় এবং তাদেরকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, তাহলে আপনি কোনো ফলাফল পাবেন না। কিছু এক্সপার্ট একটা ভিউ দরকার হয়, তো সেই একটা সাধারণ ব্যক্তি পর্যায়ে হয়তো সেই এক্সপার্ট যে অ্যাঙ্গেল টিভিটি তার নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে তারা যদি আমাদের সহযোগিতা চান, আমরা বলবো যে একটু যেন এই ধরনের ক্লোজ সার্কিট ক্যামেরা যখন তারা ইনস্টল করবেন, তখন যেন আমাদের মতামতটা নেওয়া হয়। তবে দুজনেই বলছেন, অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা না থাকলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সশস্ত্র লড়াইয়ের জন্য AK-47 এবং AK-22 এর মতো ভারী অস্ত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের পাশাপাশি জামায়াত শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে তারা। আর এই কাজে নেতৃত্ব দিচ্ছে ফারদিন নামের শীর্ষ এক জঙ্গি নেতা। আটককৃত জেএমবি সদস্যদের কাছ থেকে এ ধরনের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর নতুন করে অভিযান শুরু করতে যাচ্ছে চট্টগ্রামের পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশের সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে ভারী অস্ত্র বিক্রি করে এই অভিযোগ নতুন কিছু নয়। তবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো এবার অস্ত্র কিনতে তাদের সাথে যোগাযোগ শুরু করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। গত 23 সেপ্টেম্বর নগরীর সদরঘাট এলাকায় একটি ছিনতাই ঘটনায় উদ্ধারকৃত দুটি AK-22 রাইফেলের উৎসের সন্ধান করতে গিয়ে নতুন তথ্য বেরিয়ে আসে। পরবর্তীতে কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে জেএমবি সামরিক প্রধান সহ 5 সদস্যকে আটকের পর বের হয়ে আসে পুরো রহস্য। কয়েক মাস আগে চট্টগ্রাম কলেজে শিবিরের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের সাথে জেএমবির অস্ত্রের যোগসূত্র পেয়েছে পুলিশ। এই অস্ত্রগুলো আইটেমটাই হলো বিদেশি আইটেম এবং এটা এদেশে তৈরি করা যায় না।
এটা চাইনিজ এবং আমেরিকান রাইফেল। বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে জেএমবির সদস্য সংগ্রহের চেষ্টা করছে এবং এই প্রেক্ষিতে তারা হয়তো 10-12 জন বা 15-20 জন সদস্য এখানে চট্টগ্রামে তারা যে সক্রিয় ছিল তো এবং এই যে বোমা তৈরি করেছে এবং কিছু অস্ত্রশস্ত্র তারা সংগ্রহ করেছে। চট্টগ্রামে জেএমবিকে সংগঠিত করার পাশাপাশি অস্ত্র সংগ্রহ এবং অর্থের যোগানদাতা হিসেবে ফারদিন নামে এক যুবকের সন্ধানে নেমেছে পুলিশ প্রশাসন। আমরা খুঁজে বের করছি যে এই ফারদিনের অস্ত্রের ভান্ডারের উৎসটা কি এবং অর্থের উৎস তার কোথায়। এই অবস্থায় জঙ্গিদের প্রতিরোধে নতুন করে অভিযানের কৌশল নির্ধারণ করতে যাচ্ছে পুলিশ। টাকা পয়সা ছিনতাই করে তারা সাংগঠনিক যে শক্তি বৃদ্ধির একটা চেষ্টা করছে হয়তোবা, এছাড়াও এর বাইরেও কেউ যদি এই তাদেরকে আর্থিকভাবে সহায়তার কাজে জড়িত থাকে সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন কর্ণফুলী এলাকা থেকে আটক হওয়া 4 জেএমবি সদস্যের কাছ থেকে ফারদিনের ব্যাপারে সুস্পষ্ট ধারণা নিতে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সদ্য হজ ফেরত এক স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে রুমা নামের এক গৃহবধূকে আগুনে ঝলসানো শরীর নিয়ে গুরুতর অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাতে তিনি মারা যান। পুলিশ এ ঘটনায় মামলা নেয়নি দাবি করে নিহতের স্বজনদের অভিযোগ, স্বামী আবু তাহেরই রুমাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তবে পুলিশ বলছে স্বজনরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের স্বজনরা জানায় গেল বৃহস্পতিবার রাতে রুমাকে বাড্ডার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ডেকে নেয় তার সদ্য হজ ফেরত স্বামী আবু তাহের। রাত 9টায় রুমা বসুন্ধরায় পৌঁছালে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ করেন তার বোন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেলে স্থানান্তরের পর শুক্রবার রাতে সে মারা যায়। এরপর থেকে স্বজনদের অভিযোগের আঙুল আবু তাহেরের দিকে। গেট দিয়ে ঢুকতে নিছি, গেটটা খালি আমি খুলছি নিচের, আমার গায়ের মধ্যে আগুনটা ঢাইলা পেট্রোলের ডিবাটা ঢাইলা দিয়ে আগুনটা ধরায় তারা উপরে উঠে গিয়ে দরজা আটকায় দিল। আমার লোকে কোনোই করল না। এরপর আর আমার বোন কিছু কইতে না। এবার জিজ্ঞেস তার ভাই আপনি কি করছেন, তার ভাই কোনো কথা বলে নাই। তার ভাইয়ের ভাই নাকি 1 ঘন্টা পর ওনারা পঞ্চায়েত দিয়ে নিয়ে আসছে। যে মানুষটা এত বড় জঘন্য কাজ করলো তারা কিভাবে ছেড়ে দেয় না দেখা। স্বজনরা আরো বলছেন শেয়ার ব্যবসায়ী আবু তাহেরের সাথে 5 বছর আগে বিয়ে হয় রুমার, কিন্তু দীর্ঘদিন ধরে রুমাকে শারীরিক নির্যাতন করা হতো। ঘটনার পর পুলিশ তাহেরকে থানায় নিয়ে গেলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বজনদের। তারপর থেকে পলাতক অভিযুক্ত তাহের। যেহেতু থানা পুলিশ তারা অ্যারেস্ট করছে, তো বোনের এখানে চিকিৎসা করি, তারপরে আপনার বাকিটুকু আমরা দেখবো। যদি আবু তাহের এই জিনিসটা না করতো, আজকে আবু তাহের এখানে থাকতো। সে এখানে থাকা 4 ফ্যামিলির লোকজন এখান থেকে বলতো আমরা করি নাই, আমরা তোমাদের পাশে আছি। তবে মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে আইনি প্রক্রিয়া মেনেই ব্যবস্থা নেওয়া হবে। বিষয় হচ্ছে মামলা নিব না কেন, থানা তো মামলা নেওয়ার জন্য নাকি, মামলা না নেওয়ার তো কোনো কারণ নাই। এখন আমরা পোস্টমর্টম করাবো, পোস্টমর্টম করায় বাদী ভিকটিমের আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করব, তারপর পরবর্তী আইনগত পদক্ষেপ যেগুলো আছে সেগুলো আমরা নিব। স্বজনরা জানান রুমাকে বিয়ের সময় প্রথম স্ত্রীর কথা গোপন রাখেন আবু তাহের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। এলাকাবাসী ও পুলিশ জানায় ভোর 4টার দিকে 7-8 জনের একটি সংঘবদ্ধ চোরের দল আতাইকুলা থানার কাজিয়ারপাড়া গ্রামের একটি বাড়িতে ঢুকে গরু চুরির চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার করলে আশেপাশের মানুষ এসে তাদের ঘিরে ফেলে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও 3 জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হয় ইয়ারুল নামে একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 জনের লাশ উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় ইয়ারুলকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠায়। গরু চোরের সংবাদ শুনে গ্রামবাসী ধাওয়া করে 2টা গরু চোরকে গণপিটুনি দিয়ে মারি ফেলে। এলাকার লোকজনের কাছে জানতে পারি যে 5-7 জন লোক একটা পিকআপ নিয়ে পার্শ্ববর্তী কাজিয়াপাড়া গ্রামে গরু চুরি করতে আসে এবং পিকআপটা যে ওখানে রাস্তার পাশে রাখে একটা গ্রামে যখন গরু চুরি করতে যায় তখন গ্রামবাসী টের পায়, সচিৎকার করে, তখন তারা দৌড়ে পালানোকালে 2 জনকে গণপিটুনি দেয়। সময় সংবাদে আরো থাকছে, সরকারি নিষেধাজ্ঞায় 15 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও ইলিশ ধরা শুরু। প্রতিদিন রক্ষা পেয়েছে 1.5 থেকে 2 কোটি ইলিশ।
এবং কম্পিউটারে যন্ত্রাংশ বেচাকেনায় প্রস্তাবিত ভ্যাট কার্যকর হলে ক্রেতা হারানোর শঙ্কা ব্যবসায়ীদের, ভ্যাট আদায়ে এনবিআর এর সক্ষমতা নিয়ে প্রশ্ন। ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আজও বিভিন্ন কর্মসূচি পালন করছে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এই মুহূর্তে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছে তারা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির। হ্যাঁ, আসলে এখানে শিক্ষার্থীদের যে কর্মকাণ্ড সেটি আসলে সকাল 10:30টার দিকে শুরু হয় এবং শহীদ মিনারে তারা প্রাথমিকভাবে জড়ো হন এবং শহীদ মিনার থেকেই তারা সেখানে বেশ কিছুক্ষণ তাদের দাবির পক্ষে স্লোগান দিয়েছিলেন এবং স্লোগান শেষে এখন তারা যাচ্ছেন প্রেস ক্লাবের উদ্দেশ্যে। এবং আজকে 22তম দিনের মতো শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্দোলন চলছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা সেটির একটি তদন্ত তারা দাবি করছেন এবং মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতেই তারা এই আন্দোলনটি করছেন। এবং 22তম দিনে আজকে তারা এখন যাচ্ছেন প্রেস ক্লাবে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিকেলে সেখানে তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং তারা যে দাবিটি বলছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায়, তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু সেই প্রশ্নপত্র ফাঁসের দাবিকে গুজব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এরই প্রেক্ষিতে আজকে তারা এই উদ্যোগটি নিয়েছেন যে প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করবেন এবং তাদের ভাষায় প্রশ্নপত্র ফাঁসের যেসব তথ্য প্রমাণ তারা পেয়েছেন সেই তথ্য প্রমাণগুলো তারা আজকে সাংবাদিকদের সামনে তুলে ধরবেন এবং সেই তথ্য প্রমাণগুলোই তারা তুলে ধরার মাধ্যমেই সরকারের কাছে অনুরোধ করতে চাইবেন যে এই তথ্য প্রমাণের ভিত্তিতে যেন তদন্ত কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয় এবং মেডিকেলে প্রশ্ন ফাঁসের বিষয়টি পূর্ণাঙ্গভাবে তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হয়। তো তারা আজকে সকালে এখানে শহীদ মিনারে সমবেত হয়েছিলেন শিক্ষার্থীদের সাথে, তাদের অভিভাবকরাও সেখানে এসেছেন এবং তারা পদযাত্রা করে শাহবাগে যাওয়ার কর্মসূচি ছিল তাদের। প্রাথমিকভাবে শাহবাগ থেকে এরপরে প্রেস ক্লাব যাওয়ার কর্মসূচি ছিল, কিন্তু তারা সেই শাহবাগ যাওয়ার কর্মসূচিটি বাতিল করে এখন সরাসরি প্রেস ক্লাবে যাচ্ছেন এবং সেখানে তারা সংবাদ সম্মেলন করে তাদের দাবিগুলো তুলে ধরবেন। তো শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে প্রশ্ন ফাঁসের যে ঘটনাটি সেটি তারা দাবি করছেন একটি জাজ্জল্যমান ঘটনা এবং এই ঘটনার প্রেক্ষিতে একটি যথাযথ ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। তো একই সাথে এইসব শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ভর্তি হতে হবে। তো সেই বিষয়টিকে সামনে রেখে তারা চাচ্ছেন যে খুব দ্রুতই যেন সরকার এই বিষয়ে একটি যথাযথ পদক্ষেপ নেয় এবং প্রশ্ন ফাঁসের এই বিষয়টির একটি যথাযথ তদন্ত করে তাদের দাবির বিষয়ে তারা সরকার সাড়া দেয়। তো এর আগে তারা কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং স্মারকলিপি দিয়েছিলেনও এবং তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেতে চেয়েছিলেন, সেখানে তারা তথ্য প্রমাণ উপস্থাপন করবেন এই মর্মে, কিন্তু শেষ পর্যন্ত তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছতে পারেননি। যার ফলে এখন তারা বলছেন যে যেহেতু তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেতে পারেননি, এখন তারা সাংবাদিক সম্মেলন করেই তাদের ভাষায় যে তথ্য প্রমাণগুলো প্রশ্ন ফাঁসে রয়েছে তাদের কাছে সেগুলো তারা জাতির কাছে উপস্থাপন করবেন। তো এই ছিল শিক্ষার্থী এবং অভিভাবকদের কর্মসূচির সর্বশেষ খবর। দর্শক, মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির খবর জানাচ্ছিলেন রিপোর্টার তাফসির বাবু। গাইবান্ধা সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত সৌরভের পরিবার এখনো দিন কাটাচ্ছে আতঙ্কে। সন্তানের চিকিৎসা ব্যয় বহনের দুশ্চিন্তার পাশাপাশি সংসদ সদস্যের ভয়ে পরিবারটি অসহায়। এদিকে চিকিৎসকরা বলছেন শারীরিকভাবে সুস্থ হলেও সৌরভের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সৌরভ সুন্দরগঞ্জের সুন্দর আবহাওয়ায় সাত সকালে বেরিয়েছিল প্রাতঃভ্রমণে। রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে পড়ে লাল রঙের একটি গাড়ি। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা সংসদ সদস্যের পিস্তল থেকে উড়ে আসে বুলেট। গুলিবিদ্ধ সৌরভ দুপায়ে বুলেটের যন্ত্রণা নিয়ে 7 দিন ধরে চিকিৎসাধীন রংপুর মেডিকেল কলেজে। গুলিবিদ্ধ সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতার পাশাপাশি সৌরভের দিনমজুর বাবা মা এখন চরম অসহায়। আজকে যদি এমপি না হয় সাধারণ লোক হইতো এতদিন গ্রেপ্তার হইতো। তার টাকা পয়সা আছে বিধায় গ্রেপ্তার তার পুলিশ বাহিনী করতে পারেনি। আমার সাথে কেন আক্রোশ থাকবে? আমার বাচ্চাকে নিয়ে আমি আগের মতো যেন বাসায় থাকতে পারি, এও বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে যাই। একজন সংসদ সদস্যের এমন কাণ্ড চরম বর্বরতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের বর্বরচিত কাজে আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যদি অংশগ্রহণ করেন তাহলে এদেশে আইনের শাসন
কতটা পিছিয়ে আছে সেটি প্রকটভাবে ফুটে উঠছে। আর চিকিৎসকরা বলছেন শিশু সৌরভ এখন অনেকটা শঙ্কামুক্ত, তবে পায়ের ক্ষত শুকালেও তার মন থেকে আতঙ্কের দাগ মুছবে না সহজে। লাকিলি তার ওইটা হয়নি, লাকিলি সেফ সাইড দিয়ে লেগে সেফ সাইডে চলে গেছে। তার হয়তো হাড় ভেঙে যেতে পারতো, ভ্যাসেল যদি মেজর ভ্যাসেল ছিঁড়ে যেত তাহলে সেক্ষেত্রে হয়তো বা তাকে লিম্বটাও লস করতে হতে পারতো। এই ধরনের ক্ষেত্রে বাচ্চাটা সবসময় জন্য ভীত থাকবে, সন্ত্রস্ত থাকবে, তার ডিপ্রেশন হতে পারে, তার অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। গত শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় স্থানীয় সংসদ সদস্য লিটন সৌরভের পায়ে গুলি করেন। একজন জনপ্রতিনিধির কাছে সন্তানের মতো স্নেহ আর ভালোবাসা পাবার কথা ছিল শিশু সৌরভের, কিন্তু বিনা কারণে ফুলের মতো নিষ্পাপ এই শিশুটির ভাগ্যে জুটল তপ্ত সীসার আঘাত। নৈতিকতা বিবর্জিত এমন হিংস্রতার জন্য নতুন প্রজন্মের কাছে কি জবাব দেবে এই সমাজ? এমন প্রশ্ন থেকেই যায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। সৌদি আরবের মিনা ট্র্যাজেডিতে মৃত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। এছাড়া ১৩০ জন বাংলাদেশি হাজি ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে ৯০ জন বাংলাদেশি হাজির সন্ধান এখনো পাওয়া যায়নি বলেও জানান রাষ্ট্রদূত। বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী ওই ঘটনায় ১৫৪৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে বৃহস্পতিবার ভারত সরকার জানিয়েছে ৮১ জন ভারতীয় হাজি ওই দুর্ঘটনায় নিহত হন। এছাড়া ইরানের ৪৬৫ জন, মিশরের ১৪৮ জন এবং ইন্দোনেশিয়ার ১২০ জন হাজি মিনায় পদদলিত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে এপি। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয় ২৪ সেপ্টেম্বর মিনা দুর্ঘটনায় ৭৬৯ জন হাজির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৯৩৪ জন। তবে ইরান, পাকিস্তান এবং ভারত অভিযোগ করে আসছিল মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করছে না সৌদি সরকার। এখনো মিনা দুর্ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সন্ধ্যায় আমরা বিভিন্ন ফিগার এবং ইনফরমেশন ক্রস চেক করে আপনি গিয়ে আমরা যে অবস্থা এখন দেখলাম সেখানে 79 জন নিহত এবং ৯০ জন মিসিং এখন আছে। এখন সেটাই সর্বশেষ পরিস্থিতি। মনে হচ্ছে যে নিহতের সংখ্যা বাড়বে আর একটু বেড়েছে হসপিটালের অ্যাডমিশন, তবে এটা বেসিক্যালি ডিহাইড্রেশন এবং কিছু হাজিদের ঠান্ডা লাগার কারণে, এটা মিনার সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের বাংলাদেশে আইসিটি মিনিস্টার জনাব জুনায়েদ আহমদ পলক সাহেব হসপিটাল ভিজিট করেছেন মক্কাতে এবং আমাদের আইটি সেন্টার এবং কন্ট্রোল রুমও ভিজিট করেছেন। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল টিম রেগুলার হসপিটালগুলো ভিজিট করে আপডেট করার জন্য, এবং আমরা সবসময় বিভিন্ন যে মর্চুরি আছে সেগুলো আমরা ভিজিট করছি, আমরা রেকর্ড চেক করছি। আমাদের কনসুলেট অফিসার এবং আমাদের কন্ট্রোল রুমের আইটি অফিসাররা সবসময় চেষ্টা করছি ফিগারগুলি প্রতিদিনই আপডেট করার জন্য। দেশের প্রাপ্তবয়স্কদের ১৬%ই মানসিক সমস্যায় ভুগছেন। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। আর ২০০৯ সালে শিশুদের নিয়ে করা আরেকটি গবেষণায় দেখা যায় ১৮%ই ভোগে মানসিক সমস্যায়। এ পরিসংখ্যান শুধু যারা বিশেষজ্ঞদের কাছে মানসিক চিকিৎসা নেয় তাদের। এর বাইরেও আছেন পারিবারিক ও সামাজিক জীবনে বিভিন্ন সমস্যায় আক্রান্ত অনেক মানুষ। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোস্তাফিজুল হক আকাশ। সেতুলি বন্ধুদের সঙ্গে ব্যস্ত আড্ডা আর খুনসুটিতে। ভার্চুয়াল এই আড্ডা তাকে বিচ্ছিন্ন করে ফেলেছে যৌথ পরিবারের পারিবারিক আড্ডা থেকে। ছোট সদস্যদের এই মিলন মেলায় কেউই যেন ঠিক কারোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না। ইন্টারনেটের ওয়াইফাই কানেকশন, স্মার্টফোন, গ্যাজেট বা ল্যাপটপ সামনের মানুষটি থেকে আলাদা করে ফেলেছে তাদের। পাথর থাকে কয়েকটা লাগানো, সেটাকে ভাঙতে হয়। আজকাল এটা কি বলবো, ট্রেন্ড হয়ে গিয়েছে বলতে পারেন, যে গ্যাজেটসের মধ্যে কিছু না কিছু অ্যাটলিস্ট ইনভলভ থাকা লাগবে। মাকে নিজে দেখি, মাও গ্যাজেটসের উপর কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সো সবাই সবার লাইফ নিয়ে আলটিমেটলি বিজি। ইন্টারনেট ছোটদের কাছে খেলার বিষয় হলো পূর্ণবয়স্কদের কাছে তা সময় কাটানো আর আত্মপ্রচারণার বিষয়। সবাই ভার্চুয়াল লাইফটাকেই বেশি ইম্পর্টেন্স দেয় এখন, পার্সোনালি লাইফটাকে কেউ এতটা জানতেও চায় না, ইন্টারেস্ট ফিল করে না। দেখা যায় আমার হাজব্যান্ড টক শো নিয়ে ব্যস্ত, তখন আমিও কি করব, কতক্ষণ ভালো লাগে না, আমি টক শো দেখতে বোর ফিল করি। সো তখন দেখা যায় ওই বোরিং টাইমে আমি তখন আমার ফেসবুকে আমি বসে যাই। সবাই এখন টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে গিয়েছে, এরকম কিছু একটা। এখন বাইরে বাইরে এত একটা ঘোরা হয় না। টেবিলে পরিবারের সব সদস্য মিলে
একসঙ্গে এমন আন্তরিক পরিবেশে খাবার ভাগ্য মেলে কালে ভদ্রে। সম্পর্ক তো কখনো চেঞ্জ হওয়ার না, হ্যাঁ, যন্ত্রের কারণে সম্পর্কটা একটু যান্ত্রিক হয়ে গেছে। একটা ফ্যামিলি মেম্বার একটা ফ্যামিলি মেম্বারকে মেরে ফেলবে, এটা খুব অ্যালার্মিং। আজকে আমারও একটা বেবি আছে, এই ধরনের নিউজ দেখলে আসলে আতঙ্কিতই লাগে। ব্যস্ত কর্মময় জীবন আর ভার্চুয়াল জগৎ ক্ষতিগ্রস্ত করছে বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোনের আত্মিক সম্পর্কে। বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক ও সামাজিক মিথস্ক্রিয়া কমে আসায় মানসিক রোগের সম্ভাবনা বাড়ছে। অনেক ক্ষেত্রে তা ভয়াবহ সন্দেহ প্রবণতা থেকে শুরু করে কাছের মানুষটিকে খুনের মতো ঘটনাও ঘটাচ্ছে। মানে টেনশন থাকবে, দুশ্চিন্তা থাকবে, অশান্তি থাকবে, এবং পাশাপাশি তার অন্য নর্মাল কাজগুলো তো ঠিকমতো হচ্ছে না। না হওয়াতে তার তো মানসিক রোগে হওয়ার যে ব্যাকগ্রাউন্ডগুলো, সেই ব্যাকগ্রাউন্ডগুলো শক্ত হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু মানসিক রোগী হিসেবে তাদেরকে চেনে না, কারণ তাদের বাইরে কোনো সমস্যা নাই, শুধু সন্দেহটাই কিন্তু মেইন রোগ। চারিত্রিকভাবে অন্তর্মুখী না হয়ে বহির্মুখী হবার পরামর্শ বিশেষজ্ঞদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রজনন মৌসুমের 15 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও পদ্মা, মেঘনা সহ ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময় পেরিয়ে যাওয়ায় ভোর থেকেই দেশের বিভিন্ন বড় বড় নদীতে মাছ ধরতে নেমে পড়েন শত শত জেলে। 15 দিনের ক্ষতি পুষিয়ে নিতে স্বতঃস্ফূর্তভাবে মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন তারা। এদিকে মাছ শিকারকে কেন্দ্র করে আবারও সচল হতে শুরু করেছে বরিশালের ইলিশ মোকাম। চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীর মতে ইলিশ ধরা বন্ধ থাকায় প্রতিদিন 1.5 কোটি থেকে 2 কোটি পরিমাণ ইলিশ রক্ষা পেয়েছে। এদিকে এই মাছ শিকারকে কেন্দ্র করে ফের সচল হতে শুরু করেছে মৎস্য বন্দরগুলো। মা ইলিশ রক্ষায় গত 25 সেপ্টেম্বর থেকে ইলিশ মাছ ধরা, মজুদ এবং পরিবহন নিষিদ্ধ করেছিল সরকার। যাবত মাছ ধরা বন্ধ ছিল, আমরা নদীতে জাল ফেলাইতে পারি না, অনেক কষ্টে ছিলাম, রোজগার করার অসম্ভব ছিল। এখন নদীতে জাল ফেলাইতে আছি, খুবই ভালো লাগতেছে, মাছ টাছ পাওয়া যাচ্ছে ভালোই। ইলিশ আসা আমদানি শুরু হয়েছে, সেই উপলক্ষে ইলিশের পুরো সরগরম অবস্থা, কিন্তু আগের চাইতে বন্ধ হওয়ার আগে যে দাম ছিল তার চাইতে তুলনামূলক ইলিশের দাম একটু বেশি। গতকাল রাত 12:01 থেকে আমাদের মা ইলিশ রক্ষা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আরোপিত ছিল সেটি শেষ হয়েছে। এখন থেকে জেলেরা ঠিক আগের মতোই নদীতে মাছ ধরতে পারবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই শুরু হয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও রাজধানীর পাইকারি বাজারে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে অধিকাংশ চাল বিক্রি হচ্ছে কেজিতে 3 থেকে 4 টাকা বাড়তি দরে। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বেড়ে যাওয়ার কারণেই কমছে না চালের দাম। এদিকে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা কমলেও পরিবর্তন আসেনি দেশি পেঁয়াজের বাজার দরে। তবে চিনির দাম সামান্য ওঠানামা করলেও স্থিতিশীল রয়েছে আটা, ময়দা, ভোজ্য তেল আর মশলা সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম। পাইকারদের আনাগোনা কিংবা বেচাকেনার ব্যস্ততা কোনোটিরই কমতি নেই মোহাম্মদপুর সরকারি কৃষি পণ্যের পাইকারি পেঁয়াজ, রসুন আর আদা আলুর বাজারে। তবে মাসখানেক আগেই বেড়ে যাওয়া পেঁয়াজের বাজার শান্ত হয়নি এখনো। বাজারে আমদানি করা পেঁয়াজ প্রকারভেদে 35 থেকে 55 টাকার মধ্যে থাকলেও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা দরে। কেজি প্রতি আলু 21 থেকে 23 টাকা, প্রকারভেদে আদা 65 থেকে 80 টাকা আর রসুন বিক্রি হচ্ছে 98 থেকে 100 টাকা দরে। চায়না পেঁয়াজটা বিক্রি করতেছি 30 থেকে 32 টাকা, আর মিশর বিক্রি করতেছি 30 থেকে 35 টাকায়, আর পাকিস্তান বিক্রি করতেছি 35 থেকে 42 টাকায়। যে সমস্ত দেশের থেকে পেঁয়াজ আমদানি হয়েছে, এই পেঁয়াজটা না আসলে হয়তো দেশে পেঁয়াজের দাম আরো অনেক ঊর্ধ্বগতি থাকতো। এদিকে এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মিনিকেট, নাজির শাইল, আটা সহ সব ধরনের চালের দাম। বস্তা প্রতি 200 থেকে 250 টাকা বাড়তি দামে বিক্রি হওয়া এসব চালের দাম শিগগিরই কমছে না বলেও জানিয়েছেন আড়তদাররা। যে 50 বস্তা কিনে হলো 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, যে সামনে যদি কমে, তবে ধানের দামটা বেশি হওয়াতে এই অবস্থাটা হয়েছে, কেজিতে 3-4 টাকা দাম বাইরে গেছে। মিনিকেট আর আটাশের দাম মানে কমবে না, কমার কোনো সম্ভাবনা নাই। যা আছে মনে করেন বর্তমানে তাই থাকতে পারে, হয়তো কিছু বাড়বে কিন্তু কমবে না, কারণ মিনিকেট আস্তে আস্তে আরো বৈশাখ। তবে কিছুটা স্বস্তি রয়েছে মসুর, খেসারি, মুগ ডাল সহ চিনি আর ভোজ্য তেলের পাশাপাশি সব ধরনের মশলার বাজারে। মসুরির ডাল ঈদের আগে ছিল আপনার 118 থেকে 19 টাকা, এখন 114 থেকে 15 টাকা হয়ে গেছে। এছাড়া আপনি চিনির দাম অবশ্য গত 4-5 দিনে আপনার বাড়ছে, 1700 থেকে এখন 1730 টাকা আপনার চিনির দাম, আর খোলা তেলের দাম কমছে। কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে। এমনকি বেশ কিছু পণ্যের দাম কমেছে বলেও দাবি ব্যবসায়ীদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। উপমহাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান নরসিংদীর উয়ারি বটেশ্বরের খনন কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এমনকি প্রাপ্ত নিদর্শন সংরক্ষণের অভাবে দিন দিন দর্শনার্থী হারাচ্ছে এ স্থানটি।
সরকারি অর্থ বরাদ্দ থাকলেও স্থান নির্ধারণ নিয়ে জটিলতায় 2.5 বছর ধরে আটকে রয়েছে প্রত্নতত্ত্ব জাদুঘরের কাজ। এই অবস্থায় দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আর প্রত্নতাত্ত্বিকরা বলছেন, সরকারের পাশাপাশি বেসরকারি অর্থ সহায়তা পেলে নিদর্শনের সঠিক সংরক্ষণ সম্ভব হবে। আশিকুর রহমানের পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদী জেলা সদরের ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে বেলাবো উপজেলার দুটি গ্রাম ওয়ারি বটেশ্বর। ২০০০ সাল থেকে দফায় দফায় খননে এখানে আবিষ্কৃত হতে থাকে প্রাচীন সভ্যতার নানা নিদর্শন। এর মধ্যে রয়েছে প্রায় ২৫০০ বছরের প্রাচীন দুর্গ, নগর, কাচের পুঁতিসহ উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা। এরই মধ্যে আবিষ্কৃত উল্টো পিরামিড আকৃতির স্থাপত্য নিয়ে গবেষণা শুরু করেছেন প্রত্নতাত্ত্বিকরা। আলেকজান্ডার যাদেরকে পরাজিত করতে সাহস করেন নাই, তিনি পাঞ্জাব থেকে ফিরে গিয়েছিলেন, সেই গঙ্গুরিটাই জাতির বসবাস স্থল এই ছিল সম্ভবত ওয়ারি বটেশ্বর। দীর্ঘদিনেও খনন কাজ শেষ না হওয়ায় এবং আবিষ্কৃত নিদর্শন স্থায়ীভাবে সংরক্ষণ না করায় ক্ষোভ জানিয়েছেন দর্শনার্থীরা। বৌদ্ধ মন্দির যেগুলো, এগুলো আমাদের ওয়ারি গ্রামে আছে, এগুলো যা আছে সবগুলা মাটি দিয়া ডাইকা রাখছে। দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে, তারা হতাশ হয়ে চলে যায়। এদিকে খনন কাজ ও নিদর্শন সংরক্ষণে সরকারি অর্থ পর্যাপ্ত নয় বলে জানান খনন কাজে নেতৃত্ব দানকারী এই প্রত্নতত্ত্ববিদ। ভিতরে যে আমরা আরেকটা বৌদ্ধ রিচুয়াল প্লেস পেয়েছি, সব মিলে এটা বড় একটা পর্যটন অঞ্চলে পরিণত হয়ে যাচ্ছে। সরকারি টাকা দিয়ে সংরক্ষণ করা যায় না, কারণ সংরক্ষণ ব্যয়বহুল। তবে আবিষ্কৃত নিদর্শন সংরক্ষণে জাদুঘর নির্মাণ নিয়ে স্থান নির্ধারণ সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ব্যাপারে জাদুঘরের জন্য সরকার তো আন্তরিক, সরকার বরাদ্দ দিয়ে দিয়েছেন, শুধু স্থানীয় জনগণের মধ্যে একটি বিরোধ। এই বিরোধটি নিষ্পত্তির জন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য লাগবে, কারণ এটি প্রশাসন করে দিতে পারে না। জনগণের বিরোধ জনগণকেই মেটাতে হয়। প্রশাসন হয়তো একটি ভূমিকা নেবে এবং সেই ভূমিকাটি প্রশাসন নিয়েছে। ১৯৮৯ সালে ভারত থেকে প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তী ওয়ারি বটেশ্বর স্থানটি পরিদর্শন করেন। সে সময় মাটির ধরন ও গঠন পর্যবেক্ষণ করে তিনি প্রথম সেখানে প্রাচীন সভ্যতার অস্তিত্ব থাকতে পারে বলে আভাস দিয়েছিলেন। সময় সংবাদ, নরসিংদী। কম্পিউটারের যন্ত্রাংশ বেচাকেনার উপর প্রস্তাবিত ৪% ভ্যাট আরোপের প্রস্তাবকে অনলাইন ব্যবসার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করছেন ব্যবসায়ীরা। এছাড়া এই প্রস্তাব কার্যকর হলে 10% ক্রেতা হারানোর আশঙ্কা করছেন তারা। আর ভোক্তা পর্যায়ে ভ্যাট আদায়ের ক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে তারা বলেছেন, অ্যাডভান্স ট্রেড ভ্যাট এটিভিকে বাধ্যতামূলকভাবে কার্যকর করা হলেই বরং বেশি লাভবান হবে সরকার। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। দেশের উন্নয়নে তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেয়া হলেও গত বাজেটে কম্পিউটারের হার্ডওয়্যার যন্ত্রাংশ বেচাকেনার উপর 4% ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়। এই প্রস্তাবকে ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায় হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আর এই প্রস্তাব কার্যকর হলে বর্তমানে দেশে 10,000 কোটি টাকার প্রযুক্তি পণ্যের বাজারে 10% ক্রেতা হারানোর আশঙ্কা করছেন তারা। পাশাপাশি অনলাইন বেচাকেনায় ভ্যাট না থাকায় বৈষম্যের শিকার হবেন বলেও অভিযোগ তাদের। কম্পিউটার বা ল্যাপটপের দাম যদি আমি 30,000 টাকা ধরে নিই, সেখানে আসলে 4% ভ্যাট মানে 1200 টাকা বেড়ে যাচ্ছে। যে সর্বসাকুল্যে 25,000 বা 30,000 টাকা ল্যাপটপ কিনছে, তার জন্য 1,000 বা 1200 টাকা আমি মনে করি অনেক। আমার মনে হয় যে 10 থেকে 20% পারচেস কমে যেতে পারে। অনলাইনের জন্য কিন্তু ভ্যাট ট্যাক্স কিছু নাই। ভ্যাটটা যদি 4% ইম্পোস্ট হয়, আমরা একটা বৈষম্যের শিকার হব। এছাড়া ভ্যাট আদায়ের ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তাদের হেনস্থার শিকার হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি দোকানে কিন্তু আপনার ভ্যাট কালেকশন করার মতন অফিসার কিন্তু তার তৈরি হয়নি। সারা বাংলাদেশে 12,000 কম্পিউটার ব্যবসায়ীর ভিতরে শুধুমাত্র এফেক্টেড হবে মাল্টিপ্ল্যান সেন্টার আর হচ্ছে আপনার আগারগা আইডিবি ভবন। এই দুইটা জায়গায় হচ্ছে ভ্যাট অফিসাররা চিনে, সেখানে যে মাত্র কয়েকটা প্রতিষ্ঠানে হানা দিবে এবং হানা দেওয়ার পরে তাদেরকে হয়তো কিছুটা হেনস্থা করবে। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে ভ্যাট আরোপ না করে বরং অ্যাডভান্স ট্রেড ভ্যাটকে বাধ্যতামূলকভাবে কার্যকর করা হলে প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়ার সাথে সাথে বাড়বে রাজস্ব আয়। সমস্ত প্রোডাক্টে কিন্তু আমদানি করা হয়। ট্রেড ভ্যাট যেহেতু একবার আমদানি ক্ষেত্রে দেওয়া হয় 4%, অতএব আমার মনে হয় ওই জায়গাটাতেই ওখানে রিজিট থাকা উচিত সরকার, যে বাধ্যবাধকতামূলক সবাইকে এটিপি দিয়ে আসতে হবে এবং এটিপি দিয়ে আসলে সেকেন্ড টাইমে কারো যেন ভ্যাট নিয়ে সমস্যা না হয়। সংশ্লিষ্টরা বলছেন, গত 3 মাসে কয়েক দফা বৈঠক হলেও এখনো কোনো সিদ্ধান্তে আসেনি সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবার না পেয়ে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয় ময়মনসিংহ অঞ্চলের কিশোর কিশোরীরা। শিক্ষকরা বলছেন, বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবারের অভাবে ছেলেমেয়েরা ক্লাসে অমনোযোগী থাকে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি FPAB-র কর্মকর্তারা জানান, এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে স্কুল পর্যায়ে কাজ করছেন তারা। হোসেন লালের ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। বয়ঃসন্ধিতে ঠিক কী ধরনের খাদ্য ও পুষ্টি গ্রহণ করতে হবে এ বিষয়ে তেমন ধারণা নেই ময়মনসিংহ অঞ্চলের ছেলে মেয়েদের। আবার কারো কারো পুঁথিগত কিছু ধারণা থাকলেও সে অনুযায়ী খাবার পায় না তারা। শিক্ষার্থীরা জানায়, পরিবারের সবার জন্য যে খাবার তৈরি করা হয় তারাও তাই গ্রহণ করে, তাদের জন্য আলাদা কিছু করা হয় না। এখন আমাদের বাড়ন্ত বয়স, এখন আমাদের বিভিন্ন ধরনের সুষম খাদ্য নেওয়া উচিত। তো এখন আমাদের কিভাবে খাবারটা নিতে হবে এটা সম্পর্কে আমরা কিছু জানি না। আমাদের এখন বাড়ন্ত সময়, ঠিক আছে, মানে আমাদের এখন অসুখ বিসুখ প্রায় লেগে থাকে। পরিবারে যা রান্না হয়, সকালে যা রান্না হয় তাই আমার পরিবারের বড় ভাইরাও যা খায় তা আমরাও খাই। প্রাইভেট থাকার কারণে বা স্কুল থাকার কারণে আমরা প্রতিনিয়ত সেই খাবারটা পাচ্ছি না, যার ফলে সহজেই শরীরটা ক্লান্ত হয়ে পড়ছে। এদিকে অভিভাবকরাও বলছেন, বয়ঃসন্ধিকালে কি ধরনের খাবার দিতে হবে তা তারা জানেন না। আবার জানলেও সাংসারিক ব্যস্ততায় আলাদা কিছু করা সম্ভব হয়ে ওঠে না। বাচ্চা নিয়ে প্রাইভেটে আসি, ব্যস্ততা থাকি বা সংসারের আরো কাজ থাকে, এর জন্য দিতে পারি না। আমরা ফ্যামিলির জন্য যা খাবার তৈরি করি বাচ্চাদেরকে তাই খাইতে দিই। শিক্ষকরা বলছেন, বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবারের অভাবে ছেলে মেয়েরা প্রায়ই অসুস্থ হওয়ার পাশাপাশি ক্লাসে অমনোযোগী থাকে। পুষ্টিহীনতার কারণে অনেক সময় দেখা যায় ছাত্ররা এই অজ্ঞান হয়ে যায় বা তাদের শারীরিক দুর্বলতা দেখা দেয়, ক্লাসে অমনোযোগী থাকে। তবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি FPAB-র কর্মকর্তারা জানান, এ বিষয়ে সচেতনতা তৈরিতে জেলার 35টি স্কুলে প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছেন তারা। FPAB 5টা উপজেলাতে এখন UBR প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম কাজ করছে। UBR প্রোগ্রাম মূলত অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করে। বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক, মানসিক, প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত যেসব সমস্যা থাকে ওদের, এই সংক্রান্ত বিষয়ে আমরা 30টা স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রামে কাজ করছি। চিকিৎসকরা বলছেন, বয়ঃসন্ধিকালে যথাযথ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে স্কুল পর্যায়ে বেশি করে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে টাঙ্গাইলেও চলছে নানা আয়োজন। জেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা নির্মাতারা। আর এই উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আর মাত্র কদিন পরেই বেজে উঠবে উৎসবের বাদ্য। দিনরাত খেটে মণ্ডপে মণ্ডপে তাই চলছে প্রস্তুতি। রংতুলির আঁচড়ে আকর্ষণীয় করে তোলা হচ্ছে 10 ভুজা মা দুর্গার প্রতিমূর্তি। মনের মাধুরী মিশিয়ে কাজ করে চলেছেন প্রতিমার কারিগররা। আর উৎসবের দিন ঘনিয়ে আসায় স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। আমাদের ব্যস্ততা সীমাহীন ব্যস্ততা। এখন আমাদের এই যে টাইমলি খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নাই। এর 1 মাস আগের থেকে ব্যস্ততা শুরু হয়েছে, এখন পর্যন্ত ব্যস্ততা চলছে। আমরা যে পূজার আয়োজনটা করেছি সর্বাঙ্গিকভাবে আমরা চাই যে আমাদেরটা সুন্দর হোক, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করি। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা চেয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি। পূজা মণ্ডপে কোনো দুর্ঘটনা না ঘটে, নির্বিঘ্নে যাতে পূজারীরা পূজা করতে পারে তার জন্য আমি পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের কাছে জোর দাবি করছি, ওনারা আমাদেরকে সেইভাবে নিরাপত্তা দিবেন। অবশ্য পূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। প্রতিবারই যেভাবে দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমাদের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, স্পেশাল টিম ডিবি কাজ করে, এবারও তার ব্যতিক্রম হবে না। মন্দির কেন্দ্রিক বিভিন্ন নিরাপত্তা প্লাস বিসর্জনের ঘাট যে আছে সেদিকে নিরাপত্তা, আর 3-4 দিনের যে একটা বিশাল প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবছর টাঙ্গাইলে প্রায় 1100 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 60 জন। শুক্রবার গাজায় হামাস ও ইসলামী জিহাদের বিক্ষোভের সময় সীমান্তের বেড়ার কাছে পৌঁছে ইসরায়েলি বাহিনীর দিকে ঢিল ছুড়লে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন কমপক্ষে 6 জন। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এরা হলেন 20 বছর বয়সী আহমেদ আল হিরবাউই, আবেদ আল ওয়াহিদি ও হুসাম দাওলা।
এর আগে শুক্রবার সকালে হামাসের গাজা প্রধান ইসমাইল হানিয়াহ ইন্তেফাদা বা শাহাদাত পিয়াসী আন্দোলনে ডাক দেন। এরই মধ্যে বেথলহ্যাম ও জেরুজালেমেও ছড়িয়ে পড়েছে সংঘর্ষ ও আন্দোলন। এছাড়া পশ্চিম তীর ও হেব্রনে পুলিশের রাবার বুলেটে অন্তত ৩০ জন বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা ও টেক্সাস সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে দুটি আলাদা গোলাগুলির ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আহতদের মধ্যে ৩ জনই নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর বয়সী ছাত্র স্টিভেন জোন্স নিজ ক্যাম্পাসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানায় পুলিশ। টেক্সাস সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হত্যাকাণ্ডটির পেছনে অন্তত ২-৩ জনের হাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানেও অন্তত ২ জন আহত হয়েছে, তবে হত্যাকারীদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। গোলাগুলির ঘটনার পর টেক্সাস সাউদার্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই গোলাগুলির ঘটনা যখন ঘটছে তখন অরেগনে একই ধরনের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে আবারও অস্ত্র আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা এই আইন পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বোঝা উচিত যে অস্ত্র ব্যবহারে বিধিনিষেধ আরোপ না করলে তাদেরই স্বজনদের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের সবাইকে এক হয়ে এ ধরনের ঘটনা মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি। তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় একটি রুশ যুদ্ধবিমান তুর্কি সামরিক বাহিনী ভূপতিত করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস। তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হুরেতান শহরে একটি বড় ধরনের বিস্ফোরণ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। একই সময়ে তারা অন্তত ৩টি তুর্কি যুদ্ধবিমান আকাশে উঠতে দেখেন। তবে রুশ বিমান ভূপতিত করার বিষয়ে তুরস্ক কিংবা রাশিয়া কারো পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত এক সপ্তাহে অন্তত ২ বার রুশ বিমান তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়লে পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে উত্তেজনা দেখা যায়। এই ঘটনার ব্যাখ্যা চেয়ে আঙ্কারায় নিযুক্ত রুশ প্রতিনিধিকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সিরিয়ায় অভিযান পরিচালনার ক্ষেত্রে আকাশ নিরাপত্তার বিষয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে বলে জানায় পেন্টাগন। আইএস দমনে সিরিয়ার আসাদ বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রুশ বিমান ও মিসাইল হামলায় দেশটির হামা প্রদেশে অভিযানে নেমেছে সিরীয় সরকারি বাহিনী। রুশ বিমান হামলায় 2 কমান্ডার সহ অন্তত 300 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে আইএস দমনে সিরিয়ায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। সরকারি বাহিনীর পাশাপাশি রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হামা এখন রণক্ষেত্র। গুরুত্বপূর্ণ এ শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে বৃহস্পতিবার থেকেই অভিযানে নামে আসাদ বাহিনী। হামায় চলা সিরিয়ার সরকারি বাহিনীর এ অভিযানের ছবি শুক্রবার প্রকাশ করে গণমাধ্যম। গত 10 দিন ধরে সিরিয়ার বিভিন্ন স্থানে চলা বিমান হামলায় 2 কমান্ডার সহ অন্তত 300 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে রুশ প্রতিরক্ষা দপ্তর। গত 24 ঘন্টায় রুশ বিমান সিরিয়ার বিভিন্ন স্থানের 60টি আইএস অবস্থানে অন্তত 67 দফা হামলা চালিয়েছে বলেও জানায় রুশ সেনাবাহিনীর সহকারী জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইগোর মাকুসেভ। এমন পরিস্থিতিতে সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে আসাদ বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আসাদ বিরোধীদের বদলে আইএস বিরোধী যুদ্ধে সিরিয়ার কুর্দি বাহিনীর সাথে মার্কিন প্রশাসন কাজ করার কথা ভাবছে বলেও জানান তিনি। সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় কুর্দি বাহিনীকে সাথে নিয়ে যে অভিযান পরিচালনা করা হয়েছে তা দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থল অভিযানে আইএস মোকাবেলায় সক্ষম কুর্দি বাহিনী। এছাড়া সিরিয়ার বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর যোদ্ধাদের সাথে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের। আইএস বিরোধী স্থল অভিযান পরিচালনায় আসাদ বিরোধী বাহিনীর যোদ্ধাদের এ প্রশিক্ষণ কর্মসূচি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে তথ্য ফাঁস হওয়ার পর বিভিন্ন মহলের চাপে পড়ে তা স্বীকার করে পেন্টাগন। অ্যাস্টন কার্টারের এমন বক্তব্যের পরপরই সিরিয়ার আইএস বিরোধী অভিযানে নিজেদের নতুন পরিকল্পনার কথা জানায় হোয়াইট হাউস। সিরিয়ার কোবানি ও ইরাকে এই পদ্ধতিতে অভিযান চালিয়েছি আমরা। আপাতত প্রশিক্ষণের চেয়ে আইএস বিরোধী অভিযানে থাকা যোদ্ধাদের অস্ত্র ও রসদ সরবরাহের দিকে বেশি জোর দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে সাময়িক বিরতি দিচ্ছি আমরা।
এদিকে আইএস বিরোধী অভিযানে সিরিয়ার রাক্কায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। শুক্রবার এক সংবাদ সম্মেলনে কথা জানান ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। গত 27 সেপ্টেম্বর প্রথমবারের মতো সিরিয়ার দেইর আল জোর এলাকায় বিমান হামলা চালায় ফ্রান্সের রাফালে যুদ্ধবিমান। আদনান আহমেদ, সময় সংবাদ। খেলার খবর। ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। এরপর তার শারীরিক অবস্থা জানতে বেশ কিছু পরীক্ষা করা হয়। আর সবশেষ পরীক্ষা অনুযায়ী মাশরাফির রক্তে আগের তুলনায় প্লাটিলেট বেড়েছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক। তার অবস্থা এখন স্থিতিশীল। আর এই ধারা অব্যাহত থাকলে আগামী 7 দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে মাশরাফি বাসায় ফিরতে পারবেন বলেও জানান বিসিবির চিকিৎসক। যদিও এখনো মাশরাফির জ্বর ও মাথা ব্যথা আছে। আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের 3য় রাউন্ডের ম্যাচ দিয়ে দীর্ঘ 1.5 বছর পর ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনে ফেরার কথা ছিল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। শিগগিরই রাজধানীকে নিরাপত্তা ক্যামেরার আওতায় আনার আবারও আশ্বাস পুলিশের। অপরাধ বিশ্লেষকরা বলছেন মনিটরিং এ আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন। রাজধানীতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ সত্য হজ ফেরত এক স্বামীর বিরুদ্ধে। মামলা নেয়নি বলে দাবি করলেও অস্বীকার পুলিশের। পাবনার আতাইকুলায় চোর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত, আহত আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবং দেশে প্রাপ্তবয়স্কদের 16% ভুগছেন মানসিক সমস্যায়। পারিবারিক ও সামাজিক সম্পর্কে শিথিলতা বাড়ছে এ রোগ, মত বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।